তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LR ক্লাसेস। আমি তোমাদের সুমিত স্যার। আজ আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ অধ্যায়টা। আগের দিন কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি, যারা দেখোনি আগে ওই ভিডিওটা দেখো, তারপর কিন্তু আজকে এই ভিডিও দেখে শুরু করবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো কি কি। আগের দিন আমরা পড়েছিলাম জীববৈচিত্র্যের গুরুত্ব কি। আজকে আমরা পড়ব জীববৈচিত্র্যের হ্রাসের যে কারণ সেগুলো কি আমরা দেখব। প্রথম পয়েন্ট বলছে বাসস্থান ধ্বংস। দেখো, জনসংখ্যার দিক থেকে ভারত হচ্ছে কি এখন পৃথিবীর মধ্যে প্রথম। আগে ছিল চীন প্রথম, এখন হয়ে গেছে ভারত প্রথম। তো সার্বিক দিক থেকে যদি দেখা যায় গোটা পৃথিবীতেই কিন্তু জনসংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। ফলে কি একটা ফ্যামিলিতে ধরো 4 জন আছে, 4 জন থেকে ধরো 6 জন হলো, তাই কি এরপরে যখনই তোমার বংশবৃদ্ধি হচ্ছে, এর ফলে কি হচ্ছে মানুষের থাকার জন্য একটা বাসস্থান কিন্তু দরকার। ফলে কি হচ্ছে পার্শ্ববর্তী যে বনাঞ্চলগুলো আছে সেগুলো কেটে সেখানে বসতি স্থাপন করছে। আর বসতি বাড়লে কি হবে, শিল্প লাগবে বেশি। আর যখনই শিল্প স্থাপন করছে তখন কিন্তু কি হচ্ছে আরও তোমার বনাঞ্চল কাটা পড়ছে। এর ফলে কি হলো না, অনেক বন্য প্রাণীদের বাসস্থান কিন্তু ধ্বংস হচ্ছে। ফলে বন্য প্রাণীরা কিন্তু আস্তে আস্তে অবলুপ্তির পথে। কারণ আমরা জানি যে অতি প্রাচীনকাল থেকেই মানুষও কিন্তু একসময় গাছের ডালে আশ্রয় নিত অনেক বন্য জীবজন্তুর হাত থেকে রক্ষা পেতে। ঠিক তেমনই এখনও কিন্তু অনেক পাখি বলো, অনেক পশু কিন্তু গাছের ওপর কেন্দ্র করে কিন্তু সে বেঁচে থাকে। এর ফলে যদি বনাঞ্চল ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে, তাদের বাসস্থান হারিয়ে যাবে এবং তারা আস্তে আস্তে কী হবে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ফলে কি হবে, আমাদের কিন্তু জীববৈচিত্র্য আস্তে আস্তে কমে যাবে। হলো 2 নম্বর বলছে চোরা শিকার। এটা হচ্ছে মারাত্মক প্রবলেম বর্তমানে, যে অনেক শিকারী আছে যারা রাতের অন্ধকারে বনে ঢুকে কিন্তু অনেক বন্য জীবজন্তুদের হত্যা করছে। কেন? কিছু টাকার জন্য। যেমন ধরো যদি বলি গন্ডার, তা গন্ডারের যে খড়গ আছে সেই খড়গকে কিন্তু যদি তারা চুরি করে বিক্রি করতে পারে বাজারে, তাহলে কিন্তু অনেক টাকা তারা আয় করতে পারে। ফলে কি হচ্ছে, একটা খড়গের জন্য একটা পুরো গন্ডারকে হত্যা করে ফেলছে। এছাড়া তোমরা জানো হাতির দাঁতের কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর শোপিস তৈরি হয়, এছাড়া চিরুনি বলো ইত্যাদি তৈরি হয়। তাহলে কিন্তু হাতিকেও তার দাঁতের জন্য তাকে হত্যা করছে। এছাড়া বাঘের ছাল বলো ইত্যাদি কারণে কিন্তু এই চোরা শিকারীরা বন্য প্রাণীগুলোকে হত্যা করছে। ফলে কিন্তু তারা আস্তে আস্তে আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। আর একটা বন্য প্রাণী তোমার নাম শুনে থাকবে, হিমালয়ে পাওয়া যায়, এখন খুবই কমে গেছে, যেটা হচ্ছে কস্তুরী মৃগ বলা হয়। সেই কস্তুরী মৃগ থেকে এক প্রকার সুগন্ধি বানানোর জন্য যে তোমার মৃগ নাভিটা আছে, সেই মৃগ নাভি থেকে অসংখ্য কিন্তু তোমার পারফিউম তৈরি করা হয়। তাহলে সেই যে মৃগ নাভিটা সেটা সংগ্রহের জন্য কিন্তু ওই কস্তুরী মৃগটাকে হত্যা করা হয়েছে, যেটা কিন্তু ব্ল্যাক মার্কেটে অনেক কোটি টাকা দাম। ফলে কিন্তু কি এই সমস্ত কারণের জন্য আমাদের জীববৈচিত্র্য কিন্তু অনেক দিন দিন কমে যাচ্ছে। হয়েছে। 3 নম্বর বলছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণেও জীববৈচিত্র্য কিন্তু তোমার হ্রাস হচ্ছে। কীরকম? আগের দিনই আমরা আলোচনা করলাম যে যতই বিশ্ব উষ্ণায়ন, যত আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকবে, কি হবে না, বিভিন্ন তোমার মেরু অঞ্চলে বরফ কিন্তু গলতে থাকবে। আর যদি মেরু অঞ্চলে বরফ গলতে থাকে ফলে কি হবে, সেখানেও কিন্তু কি পৃথিবীর গড় তাপমাত্রা যদি বাড়া মানে তোমার সেখানকার পরিবেশ আস্তে আস্তে উষ্ণতা বৃদ্ধি পাওয়া। ফলে সেই সমস্ত পরিবেশে যে সমস্ত জীবজন্তু আছে তারা কিন্তু ঠান্ডা ছাড়া গরম পরিবেশে বাঁচতে পারবে না। ফলে কিন্তু তারাও আস্তে আস্তে এরপরে কি একসময় হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। হয়েছে। যখনই আমাদের জলবায়ু পরিবর্তন হবে তখন যেখানকার প্রাণী সেখানেই কিন্তু তারা বাঁচতে অভ্যস্ত। যদি একটা ঠান্ডা অঞ্চলের প্রাণীকে একটা গরম অঞ্চলে নিয়ে আসো, সে কিন্তু মারা যাবে। আবার যদি একটা গরম অঞ্চলের প্রাণীকে তুমি ঠান্ডা অঞ্চলে নিয়ে যাও, তারা কিন্তু মারা যাবে। ফলে কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু অনেক বন্য প্রাণী এবং উদ্ভিদও মারা পড়ছে। এরপর পরিবেশ দূষণ। আমরা জানি যে প্রাণীরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, সেই কার্বন ডাইঅক্সাইডটা
আমাদের পরিবেশ থেকে কমাচ্ছে কে? উদ্ভিদ, তাই তো? তাহলে যদি সমস্ত তুমি গাছ কেটে ফেলো তাহলে কি হবে? পরিবেশে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে কি হবে? আরও বিশ্ব উষ্ণায়ন হবে। এছাড়া কিছু কিছু গাছ আছে, আমরা পরে আলোচনা করব, যে গাছগুলো আমাদের পরিবেশ থেকে ধুলো বলো, ঠিক আছে, ধোঁয়া বলো বা ক্ষতিকারক যে বিষাক্ত পদার্থগুলো বা বিষাক্ত গ্যাসগুলো সেগুলো কিন্তু নিজে অ্যাবজর্ব করে পরিবেশ থেকে ফিল্টার করে। ফলে তুমি যদি গাছ কেটে ফেলো ফলে কি হবে? আমাদের পরিবেশ কিন্তু দূষণমুক্ত হবে না, বরং যত দিন যাবে দূষিত হয়ে পড়বে। কিছুদিন আগে তোমরা হয়তো শুনবে যে দিল্লিতে 3 দিন ধরে, টানা 3 দিন ধরে পুরো ঘন কুয়াশায় তোমার আবৃত ছিল। কেন? কারণ দিল্লির পলিউশন যত দিন যাচ্ছে এত দূষণ বাড়ছে সেখানে, যে কারণে কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছিল। এমনটাই অনুমান করা যায় বা বিজ্ঞানীরাও বলছে যে একটা মানুষ যদি 10খানা সিগারেট খায় তার যা ক্ষতি হয়, দিল্লিতে বসবাসকারী একটা মানুষ যদি কোনো দিন সে ধূমপান নাও করে তার কিন্তু সেম ক্ষতি হবে। তাহলে বুঝতে পারছো দিল্লিতে মানে কতটা দূষণ বেড়ে চলেছে, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে তোমার অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার, যেটা বললাম এর সাথে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক আছে। যে কিছু মানুষ আছে যেটা শুধুমাত্র একটা পারফিউমের জন্য কি করছে, ওই হিমালয়ের যে কস্তুরী মৃগ সেটাকে কিন্তু কি করছে, শিকার করছে এবং তার মৃগ নাভিটা নিয়ে বিভিন্ন পারফিউম বানাচ্ছে। মানুষের যে একটা স্বাচ্ছন্দ্যে থাকার একটা তোমার যে চাহিদা দিন দিন কিন্তু বেড়েই চলেছে, ফলে কিন্তু এই সমস্ত বন্য প্রাণীরা মারা পড়ছে। এছাড়া ওই হাতির দাঁতে, আমি প্লাস্টিকের চিরুনি ব্যবহার করবো না, আমি হাতির দাঁতেরই চিরুনি ব্যবহার করবো। ফলে কি হচ্ছে, তুমি যখনই বাজারে কিনতে যাবে বাজারে একটা চাহিদা পড়বে, ফলে কিন্তু কি হবে, ওই শিকারীরা আরও বেশি করে বন্যপ্রাণী শিকার করবে এবং তাদের যে বিভিন্ন বডি পার্টগুলোকে বলো, চামড়া বলো, ঠিক আছে, লেজ বলো, দাঁত বলো, সেগুলোকে কিন্তু আরও বাজারে চাহিদা বাড়বে এবং কিন্তু তারা কিন্তু আরও মারা পড়বে। হয়েছে? তোমরা শুনলে অবাক হবে। আর একটা কথা, তোমরা যারা পেন্টিং করে, ঠিক আছে, তো পেন্টিংয়ে কিন্তু মনে রাখবে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম তুলি লাগে, ঠিক আছে, সেই তুলি অনেক দাম হয়। তোমরা যে কাঠবেড়ালিগুলো দেখো, কাঠবেড়ালিগুলো দেখবে গ্রামে গঞ্জে অনেক লোক দেখবে একটা ওই তোমার লগার মতো, একটা অস্ত্র ওটা নিয়ে ঘুরে বেড়ায় এবং কাঠবেড়ালিকে ধরে নিয়ে যায়। ওরা কী করে জানো? ওই যে লেজটা, কাঠবেড়ালির লেজটা খুব কোমল হয়, সেই কাঠবেড়ালির লেজ দিয়ে শুধুমাত্র একটা তুলি বানানোর জন্য একটা কাঠবেড়ালিটাকে মেরে ফেলছে এবং সেই লেজটাকে দিয়ে তুলির মানে আঁকার জন্য যে স্পেশাল তুলি হয় সেটাকে কিন্তু বানাচ্ছে। তাহলে দেখো, একটা তোমার সুন্দর আঁকার জন্য একটা প্রাণীকে হত্যা করা হচ্ছে। তো এইগুলোই কিন্তু অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহারের জন্য কিন্তু আমাদের পৃথিবী থেকে যত দিন যাচ্ছে জীববৈচিত্র্যের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। বুঝে গেল কথাটা? আচ্ছা, এরপর বর্জ্য পদার্থ এবং মানব স্বাস্থ্যের ঝুঁকিগুলি কী কী? বর্জ্য পদার্থ মানে জানো তোমরা যে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত বিভিন্ন জিনিসের ব্যবহার করছি, তা সেই জিনিসগুলো যদি আমাদের ব্যবহারের অপ্রয়োজনীয় হয়ে পড়ে, সেটাই হচ্ছে বর্জ্য পদার্থ। তাহলে সেই বর্জ্য পদার্থ থেকে আমাদের মানব স্বাস্থ্যের ঝুঁকিগুলো কী কী? দেখো, আমাদের কিন্তু রুটি রুজির জন্য আমাদের প্রত্যেক মানুষকেই জীবিকার জন্য আমাদের কি করতে হয়? বেরোতে হয়। দেখো, একটা যে জুতো সেলাই করে, অর্থাৎ মুচি থেকে শুরু করে যে চিকিৎসা করে ডাক্তারবাবু, সবাইকারই কিন্তু একটা স্বাস্থ্যের ঝুঁকি আছে। যেমন এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, যে সমস্ত প্রথমে দেখো কি বলেছে, কলকারখানার বর্জ্য পদার্থ ও স্বাস্থ্য ঝুঁকি। কলকারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করে, বিভিন্ন রকমের কলকারখানা হতে পারে, সিমেন্ট কারখানা হতে পারে, সেটা হতে পারে কোনো প্লাস্টিকের কারখানা হতে পারে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি হতে পারে। সেইখানে যে সমস্ত মানুষরা কাজ করছে, সেই সমস্ত মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে, ফলে সেই সমস্ত ওই যে কলকারখানা থেকে নির্গত হওয়া বিভিন্ন ক্ষতিকারক গ্যাস বা প্লাস্টিকের তোমার টুকরো কণা, সেগুলো কিন্তু আমাদের ফুসফুসে গিয়ে জমা হচ্ছে এবং বিভিন্ন রকম কী হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে শরীরে। যেমন বিভিন্ন প্লাস্টিক কারখানা থেকে নির্গত হয় ভিনাইল ক্লোরাইড আর ইথিলিন ডাইক্লোরাইড। এগুলো যদি দীর্ঘদিন ধরে কোনো মানুষের শরীরে প্রবেশ করে তাহলে কি হয় জানো? আমাদের লিভার বা যাকে বলি আমরা বাংলায় কি বলি, যকৃৎ, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। লিভার কি কাজ করে শুনে নাও। লিভার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে গিয়ে আমাদের দেহকে বা বডিকে
কি করে, যে বিষক্রিয়া জমা হচ্ছে, আমরা যে দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবারগুলো খাচ্ছি সেই খাবারে ভেজাল থাকে, তোমরা মানবে। সেই খাবারে যে বিষগুলো আমাদের শরীরে জমা হচ্ছে সেই বিষগুলো দেহ থেকে দূর করতে আমাদের সাহায্য করছে, অর্থাৎ ডিটক্সে কিন্তু আমাদের সাহায্য করছে লিভার বা কি যকৃৎ। আর একটা কী করে, আমাদের শরীরে যে গ্লুকোজ আছে, গ্লুকোজ সেই গ্লুকোজকে আমাদের কি করে, গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত করে রাখে, ফলে আমাদের কিন্তু মধুমেহ হাত থেকে কিন্তু রক্ষা করছে। তাই দুটো কিন্তু বিরাট বড় আমাদের কাজ করছে। এছাড়া আরও অনেক অন্যান্য কাজ আছে, এই দুটো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে যে সমস্ত তোমার শ্রমিকরা যারা প্লাস্টিক কারখানায় কাজ করে পয়সার জন্য দুটো, তাদের কি হচ্ছে, দীর্ঘদিন ধরে ওই ভিনাইল ক্লোরাইড এবং ইথিলিন ডাইক্লোরাইড শরীরের মধ্যে গিয়ে কি হচ্ছে, তাদের ওই লিভারটাকেই খারাপ করে দিচ্ছে। বুঝতে পারছো? এছাড়া কি বিভিন্ন আরও কারখানা আছে, যেমন ধরো বলি যারা ধরো বার্নিশের কাজ করে, মানে কাঠ পালিশ করে, বিভিন্ন রকম বার্নিশ আছে। তো বার্নিশে বিভিন্ন রকমের কেমিক্যাল ব্যবহার হয়ে থাকে। এছাড়া যারা ঝালাইয়ের কাজ করে, ঠিক আছে, এছাড়া তোমার যা যেখানে ব্যাটারি তৈরি হয়, ঠিক আছে, ব্যাটারি আছে না, ব্যাটারি তৈরি হয়। এছাড়া ইস্পাত কারখানা ইত্যাদি কারখানা থেকে যে নির্গত ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়াটা, এছাড়া হ্যাঁ দমকল কর্মীরা, ওরা কী করছে, কোথাও যদি আগুন লাগে তাহলে আগুন নেভাতে হলে কী হয়, দমকল কর্মীদের আমাদের কাজে লাগে। তাহলে সেই সমস্ত কর্মীরাও কিন্তু কি হচ্ছে, দীর্ঘদিন ধরে তাদের ফুসফুসের মধ্যে বিষাক্ত ক্ষতিকারক গ্যাসগুলো প্রবেশ করছে, যার ফলে কি হচ্ছে জানো, যার ফলে হচ্ছে বিভিন্ন ফুসফুসে অ্যালার্জি সৃষ্টি হচ্ছে এবং ব্রঙ্কাইটিস তৈরি হয়। ব্রঙ্কাইটিস এক প্রকার রোগ। এই ব্রঙ্কাইটিস হলে কি হয়, ফুসফুসে প্রদাহ হয়। প্রদাহ মানে কি হয়, শ্বাস নিতে প্রচণ্ড সমস্যা, ঠিক আছে, এবং যে ফুসফুসে জ্বলন তৈরি হবে। তাহলে ভাবো কতটা ক্ষতিকারক কাজ। সেই সমস্ত ক্ষতিকর দিকগুলো এড়িয়েও কিন্তু তারা আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। ওই জন্যই কিন্তু একটা কথা বলা হয়, পৃথিবীতে সমস্ত কর্মকে কিন্তু আমাদের সম্মান দিতে হয় বা সম্মান দেওয়া দরকার আমাদের, এই কারণেই কিন্তু, ঠিক আছে। এরপর ডাক্তারবাবুদের আমরা কথায় আসি। হাসপাতালে ব্যবহৃত পরিত্যক্ত বিভিন্ন উপাদান, রোগীর ব্যবহৃত বিভিন্ন উপাদান দ্বারা কি বলছে, স্বাস্থ্য ঝুঁকি, অর্থাৎ হসপিটালে যারা ডাক্তারবাবু তাদের কিন্তু একটা বিরাট তোমরা যে স্বাস্থ্য ঝুঁকি দেখতে পাবে। করোনার সময় দেখতে পাচ্ছিলে, এমন সময় হয়েছিল যে বাড়িওয়ালা, যে সমস্ত ডাক্তারবাবুরা কাজের সূত্রে কোনো একটা হসপিটালে পার্শ্ববর্তী এলাকায় বাড়ি ভাড়া নিয়ে আসে, তো বাড়িওয়ালারা কী করছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছিল। কেন? কারণ তারা করোনা রোগী ট্রিটমেন্ট করবে এবং তাদের থেকে কিন্তু তার নিজের পরিবারেও কিন্তু হতে পারে। তাহলে ভাবো তাদেরকে কতটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। তাহলে রোগীদের যে সমস্ত তোমার ইনজেকশানের সিরিঞ্জ কী করে, তুমি ব্যবহারে যদি হয়ে যায় ফেলে দেওয়া হয়। এছাড়া রোগীদের যে সমস্ত পোশাকগুলো সেগুলো কিন্তু ফেলে দেওয়া হয়, তা সেখান থেকে বিভিন্ন রকম রোগ ছড়িয়ে পড়ে। হয়েছে, প্রথম রোগ বলছে হেপাটাইটিস। হেপাটাইটিস কী হচ্ছে, হেপাটাইটিস মনে রাখবে 5 রকম হয়। হেপাটাইটিস এ, বি, সি, ডি আর ই। এই হেপাটাইটিস হচ্ছে এক প্রকার ভাইরাস ঘটিত এক প্রকার রোগ, ঠিক আছে। এটা কি করে, এই রোগ হলেও কিন্তু যকৃৎ বা লিভারকে খারাপ করে দেয়, নষ্ট করে দেয়। এটা কিভাবে হয়, কিভাবে ছড়ায় না, এই রোগটা সাধারণত তুমি যদি দূষিত জল পান করো, ঠিক আছে, না ঢাকা খাবার খাও, এছাড়া রক্তের মাধ্যমেও কিন্তু এই তোমার হেপাটাইটিস রোগ ছড়াতে পারে। ধরো তুমি গেলে কোনো একটা ডাক্তারবাবুর কাছে, সেই ডাক্তারবাবু আগের রোগীকে কী করলো, ইঞ্জেকশন প্রয়োগ করলো, সেই নিডলটা দিয়েই তোমাকে, সিরিঞ্জটা হয়তো ফেলে দিল, নিডলটা দিয়েই তোমাকে কিন্তু কী করলো, ইনজেক্ট করলো। ফলে কী হতো, এইভাবে কিন্তু তোমার হেপাটাইটিস হতে পারে, ঠিক আছে। এই রোগের উপসর্গগুলো কী হয়, ওই বমি হবে, ঠিক আছে, পেটে ব্যথা হবে, মানে মারাত্মক পেটে ব্যথা হবে, হ্যাঁ, পাতলা মলত্যাগ হবে। এছাড়া জন্ডিস হয়। জন্ডিস কেন হয়, কারণ ওই যে তোমার লিভারটাকে খারাপ করে দেবে, ফলে কিন্তু জন্ডিস দেখা দেয়, ঠিক আছে। এরপর রোগগুলো হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে খুবই মানে প্রচলিত রোগ, ম্যালেরিয়া, ডেঙ্গু এবং ফাইলেরিয়া। ম্যালেরিয়া হয় সাধারণত, মনে রাখবে, স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ালে। একটা কথা বলে রাখি, পুরুষ মশা কিন্তু কামড়াতে পারে না, কারণ পুরুষ মশার যে
তোমার রক্ত শোষক নালীটা সেটা কিন্তু খুবই দুর্বল, তারা কিন্তু কখনোই রক্ত পান করে না, শুধুমাত্র স্ত্রী মশারাই রক্ত পান করে। তাহলে মনে রাখবে যে স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে কি হয়? ম্যালেরিয়া রোগ হয়। এটা হচ্ছে এক প্রকার আর্দ্র প্রাণী ঘটিত রোগ। আচ্ছা, ডেঙ্গু রোগ হয় কোন মশা কামড়ালে? মনে রাখবে ডেঙ্গু মশা মানে ডেঙ্গু রোগ হয় কি মশা কামড়ালে? এটা হবে স্ত্রী, ঠিক আছে? এডিস মশা যদি তোমাকে কামড়ায়, স্ত্রী এডিস মশা যদি কামড়ায়, তোমার ডেঙ্গু রোগ হবে। আচ্ছা, ফাইলেরিয়া বাংলা কথা হচ্ছে গোদ। তোমরা হয়তো গোদ রোগটা তোমরা দেখে থাকবে, পা অনেকে ফুলে যায়। হ্যাঁ, এটা হচ্ছে যদি স্ত্রী কিউলেক্স মশা কামড়ায় তাহলে কিন্তু তোমার এই ফাইলেরিয়া বা গোদ হবে, পা ফুলে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যালেরিয়া হচ্ছে তোমার আর্দ্র প্রাণী ঘটিত রোগ, ঠিক আছে? শুধুমাত্র ডেঙ্গু হচ্ছে গিয়ে তোমার, মনে রাখবে ডেঙ্গু হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, আর ফাইলেরিয়া হচ্ছে কিন্তু আর্দ্র প্রাণী ঘটিত রোগ। এই রোগগুলো হলে কি হবে? তোমার জ্বর তো হবেই, মারাত্মক জ্বর, মাথা ব্যথা, শরীরে যে জয়েন্টগুলো আছে গিঁটে গিঁটে ব্যথা, ঠিক আছে? সমস্ত সিমটমগুলো দেখা দেবে। ডেঙ্গু সব থেকে তোমার ক্ষতিকারক বলা হয়। কেন? কারণ হচ্ছে যে ডেঙ্গু যদি হয় তাহলে আমাদের তোমার অনুচক্রিকা আর হচ্ছে শ্বেত রক্তকণিকা, এই দুই প্রকার রক্তকণিকা সংখ্যা কমিয়ে দেয়। আমরা জানি আমাদের শরীরে 3 রকমের রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে কি অনুচক্রিকা। তাহলে এই ডেঙ্গু রোগ যদি কারোর হয় তাহলে কি হবে? শরীরে অনুচক্রিকা এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা কমিয়ে দেবে। ফলে কি হবে? আমরা জানি অনুচক্রিকা আমাদের কি করে? অনুচক্রিকা যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে কাটা স্থান থেকে রক্ত ক্ষরণটা কি করে? তাড়াতাড়ি বন্ধ করতে সাহায্য করে। আর শ্বেত রক্তকণিকা কি করে? শ্বেত রক্তকণিকা হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তাই যদি এই দুটোই তোমার কণিকা, রক্তকণিকা শরীরে কমে যায় তাহলে কি হবে? তোমার কোথাও কেটে গেলে রক্তক্ষরণ হবে না বা দেরিতে রক্তক্ষরণ হবে, এবং কি হবে? তোমার শরীরে রোগ জীবাণু প্রবেশ করলে সেটা কিন্তু ধ্বংস হবে না। বোঝা গেছে? তাহলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি এই রোগগুলো হলে আমাদের ট্রিটমেন্ট করাতে হবে, তবে কিন্তু আমরা বাঁচতে পারবো। বোঝা গেল? এরপর চলে আসি পরবর্তী রোগের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে গিয়ে কি? ডায়রিয়া, কলেরা। দেখো, ডায়রিয়া কলেরা হচ্ছে এগুলো এক প্রকার হচ্ছে যে তোমার দূষিত জল পান করলে, বা তুমি যদি কি বলবো, দূষিত খাবার খাও বা না ঢাকা খাবার খাও, যেই খাবারে মাছি বসছে, ঠিক আছে, তা তোমার কিন্তু এই রোগগুলো ডায়রিয়া কলেরা হবে। হ্যাঁ, আগেকার কি হতো, এগুলো কিন্তু সব এক একটা কিন্তু কি মহামারী, অর্থাৎ তোমার করোনা যেমন হয়েছিল একসাথে অনেক মানুষ মারা গেছিলো, তেমনই কিন্তু এগুলো কিন্তু এক প্রকার কি মহামারী, অর্থাৎ যখন প্রথম আবির্ভাব হয়েছিল তখন কিন্তু করোনার মতন বা এর থেকে অনেক বেশি মানুষ কিন্তু একসাথে মারা গেছিলো। গ্রাম কিন্তু কলেরা এবং ডায়রিয়া রোগে মানুষ শেষ হয়ে গেছিলো, মারা গেছিলো। বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর? তাহলে এই ডায়রিয়া কলেরা আগে কেন হতো? আর দেখো, এখনকার সরকার থেকে বা তোমার পৌরসভা থেকে বিভিন্ন ট্যাপ কল বাড়িতে দিয়ে দিয়েছে, বা যাকে আমরা টাইম কল বলি, সেই টাইম কলে জল আমরা পান করি। ফলে বা আমরা এখন বাড়িতে কি চাপা কল বসিয়েছি, সেই চাপা কলের জল কিন্তু আমরা পান করি। কিন্তু আগেকার সময়ে কি হতো? আগেকার সময় সবাই পুকুর বা নদী জল পান করতো। তাহলে কীভাবে এই রোগটা ছড়াতো? দেখো, ধরো গ্রামের একটা মানুষের ডায়রিয়া বা তোমার কলেরা হয়েছে, তাহলে কি হবে? ডায়রিয়া কলেরার সিমটমই হচ্ছে বারবার বমি হবে, পাতলা পায়খানা হবে। তাহলে সেই রোগীর সেই জামা বা প্যান্ট বা বস্ত্রগুলো ওই যে তোমার জলাশয় থেকে জলপান তোমার করা হতো, সেখানে গিয়ে কী করা হতো? কাচা হতো, বা রোগীকে সেখানে গিয়ে স্নান করানো হতো। ফলে কী হতো? ওই রোগীর যে জীবাণুগুলো সেগুলোই জলাশয়ে গিয়ে মিশতো, আর সেখান থেকেই মানুষ কী করতো? সে জল নিয়ে গিয়ে বাড়িতে রান্না করতো, সেই জল পান করতো। মানে জানতো না তখন যে আদৌ এই তোমার ব্যাকটেরিয়া বা ভাইরাস, ঠিক আছে, এগুলো হয়। ফলে কী হতো? একটা গ্রামে যদি কারোর হতো, গোটা গ্রাম কিন্তু ওই রোগে আক্রান্ত হতো। ফলে কিন্তু একটা গ্রামে যদি কারোর হতো, কিন্তু সমস্ত গ্রামের লোক ভয়েই পালিয়ে যেত। বুঝতে পারছো? এগুলো কিন্তু মহামারী। বোঝা গেল? তাহলে এই ডায়রিয়া এবং কলেরা যদি হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ORS আমাদের কিন্তু পান করতে হবে। ORS এর ফুল ফর্ম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। ঠিক আছে? কেন? কারণ বারবার বমি পায়খানা হওয়ার ফলে দেহ থেকে অতিরিক্ত জল লবণ বেরিয়ে যায়, ফলে দেহের মধ্যে তোমার অম্লক্ষারের যে ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যায়। ফলে আমরা কিন্তু ORS খেতে হবে এবং আমাদের রেস্ট করতে হবে। ঠিক আছে? এবং বাড়াবাড়ি হলে আমাদের অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু হচ্ছে, এটা হচ্ছে এক প্রকার ভাইরাস ঘটিত রোগ। ফলে
তোমার ছোঁয়াচে। ক্লাসে দেখবে খেয়াল করে থাকবে, যখনই ওয়েদার চেঞ্জ হয়, এখন গরম থেকে যখন ঠান্ডা পড়ে বা ঠান্ডা থেকে যখন গরম পড়ে, তখন কি হয় আমাদের যে সাধারণ সর্দি কাশি হয়। তাহলে এটা যদি ক্লাসের মধ্যে একজনের হয়, দেখবে তার আশেপাশে যারা বসে তাদেরকে সবাইকার ইনফ্লুয়েঞ্জা হয়ে যায়। ঠিক আছে, তো ইনফ্লুয়েঞ্জা হলে আমাদের কী হয়, জ্বর হবে, সর্দি কাশি, এইগুলো কিন্তু মাথা ব্যথা এগুলো কিন্তু দেখা দেবে। তাহলে এই ইনফ্লুয়েঞ্জা যেহেতু ভাইরাসগ্রস্ত রোগ, মনে রাখবে ভাইরাসগ্রস্ত রোগগুলোর ক্ষেত্রে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না। ফলে আমাদের কী করতে হবে, আমাদের অতিরিক্ত জল পান করতে হবে এবং বিশ্রাম নিতে হবে। যক্ষ্মা সব থেকে, এগুলো সবই মারাত্মক রোগ। যক্ষ্মা কিন্তু সব থেকে বেশি বলবো মারাত্মক রোগ। কেন বলো তো? আমার একটা ঘটনা বলি। একসময় আমার দাদু হসপিটালে ভর্তি হয়েছিল। ঠিক আছে, মানে দাদুকে হসপিটালাইজ করতে হয় শরীর খারাপের জন্য। তো হসপিটালের একটা কোণে, যে রুমটায় তোমার ভর্তি করা হয়, সেই রুমে একটা কোণে একটা স্বামী স্ত্রী কিন্তু ভর্তি ছিল। তো স্বামী স্ত্রী খুব কাশি হচ্ছিল, কাশি। তো ডাক্তারবাবু তাদেরকে কফ টেস্ট করতে বলে। যক্ষ্মার তুমি জানতে পারে কফ টেস্ট করে, কফ টেস্ট করতে দেয়। যখন রিপোর্ট আসে তখন জানা যায় যে স্বামী স্ত্রী কিন্তু যক্ষ্মা রোগে আক্রান্ত, যাকে আমরা বলি টিবি বলি, টিবি। ঠিক আছে, যখনই ডাক্তারবাবু জানতে পারে, ডাক্তারবাবু কিন্তু যেতে ভয় পাচ্ছে, সঙ্গে সঙ্গে 2-3টে মাস্ক একসাথে পরে দূর থেকে তাদেরকে কিন্তু ওই রুমটা থেকে অন্য রুমে তাদেরকে শিফট করে দিল। মানে ভাবো কতটা রোগ। একজনের হলে যখনই কাশছে বা হাঁচি হচ্ছে, তখন কিন্তু সেই হাঁচি এবং কাশির মাধ্যমে বাকি কিন্তু পেশেন্টগুলোও কিন্তু আক্রান্ত হতে পারতো। ওই জন্য সেই রুম থেকে অন্য জায়গায় শিফট করানো হলো। এই যক্ষ্মা বা যাকে বলি টিবি, এটা কার জন্য হয়? এটা হচ্ছে গিয়ে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এই ব্যাকটেরিয়ার জন্য যক্ষ্মা বা টিবি হয়। এটা হচ্ছে মারাত্মক রোগ। কেন? কারণ এই রোগের যে ব্যাকটেরিয়া, সেটা আমাদের কি ফুসফুসের মধ্যে গিয়ে বাসা বাঁধে এবং সেখানে অতিরিক্তভাবে তোমার সংখ্যা বৃদ্ধি করে এবং কি হয়, রোগীর মারাত্মক কাশি হয়। ভাবো আমাদের যদি 4-5 দিনে যদি কাশি হয়, আমরা কি করি, আমরা বুকে পেটে ব্যথা হয়ে যায়। কিন্তু একটা রোগী যে প্রায় 3 থেকে 4 মাস 5 মাস পর্যন্ত একটানা কাশছে এবং রাতের বেলা কাশির পরিমাণ তোমার আরও বেড়ে যায়, তাহলে তাদের কেমন যন্ত্রণাদায়ক ভাবো। এবং কাশির সাথে সাথে কি হয়, রক্ত পড়া, বীভৎস একটা রোগ। ঠিক আছে, তাহলে এই রোগগুলো কিন্তু এই হাসপাতাল ব্যবহৃত যে পরিত্যক্ত তোমার সিরিঞ্জ বলো বা বস্ত্র কিন্তু দ্বারা ছড়িয়ে থাকে। এরপর চলে আসি আমরা কৃষিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক কীটনাশক দ্বারা স্বাস্থ্য ঝুঁকি, অর্থাৎ কৃষিক্ষেত্রেও যারা চাষি আছে তাহলে কিন্তু তাদেরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন তোমরা শুনে থাকবে যে চাষের জমিতে কীটনাশক আর তোমার আগাছানাশক তো কমন ব্যবহার করা হয়। আগের দিন ক্লাসে পড়েছিলাম যে কীটনাশক কীভাবে গাছ নিজের শরীরে অ্যাবজর্ব করে রাখে এবং যখন আমরা খাই গাছগুলোকে, তখন কী হয়, আমাদের শরীরেও সেগুলো ট্রান্সফার হতে থাকে। মনে রাখবে দুটো কীটনাশক যেটা কমন, একটা হচ্ছে অলড্রিন আর একটা হচ্ছে কি ডাইঅলড্রিন। এই দুটো হচ্ছে কীটনাশক। এবং একটা আগাছানাশক, যেটা কি না, যেটা হচ্ছে গিয়ে তোমার নাম শুনে থাকবে 2,4-D। এইগুলো যদি ব্যবহার করা হয়, সেগুলো কি হবে, ব্যবহার যদি করা হয় তাহলে সেগুলো আমাদের শরীরের মধ্যে গিয়ে কি হয় জানো, আমাদের যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমে মিউটেশন করে ফেলে। এবং কি করে, আমাদের তোমার ব্লাড ক্যান্সার, ঠিক আছে, এবং আমাদের কিন্তু ক্যান্সার শরীরের মধ্যে গিয়ে কিন্তু ক্যান্সার হতে পারে এবং টিউমার হতে পারে, টিউমার হয় এবং টিউমার থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে। ভাবো কতটা কিন্তু ক্ষতিকারক। সেগুলো কিন্তু অ্যাভয়েড করেই চাষিরা জমিতে গিয়ে মানে যে কৃষিকার্য সেগুলো সম্পন্ন করছে। ফলে আমরা কি, আমাদের যে খাবার সেটা কিন্তু যোগাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এরপর চলে আসি আমরা পরিবেশ রক্ষায় গাছেদের ভূমিকা কী। দেখো, পরিবেশ রক্ষায় গাছেদের ভূমিকা যদি বলি আমরা, তাহলে প্রথম পয়েন্ট বলছে যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাসের সমতা রক্ষায়। আগেও বললাম যে প্রাণী এবং উদ্ভিদ উভয়কে কিন্তু পরিবেশের দরকার। কেন? প্রাণীরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, সেই কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে কি করবে, উদ্ভিদ খাবার তৈরি করবে, তার পরিবর্তে অক্সিজেন ত্যাগ করবে। আর এই যে অক্সিজেনটা আবার প্রাণীরা কি করবে, শোষণ করবে। ফলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের একটা সমতা বা ব্যালেন্স বজায় থাকছে। তাহলে সেটাতে সাহায্য করছে গাছ।
2 নম্বর কি বলছে, খাদ্য খাদক সম্পর্ক রক্ষায়। আমরা যদি খেয়াল করে দেখি, আমরা কিন্তু সবাই একে অপরকে খাবার হিসেবে খাচ্ছি। কেউ যদি বলে স্যার আমি হচ্ছি কি ভেজিটেরিয়ান, আরে তুমি তো শাকসবজি তো খাও, চাল ডাল তো খাও, সেগুলো আসছে কোত্থেকে? সেগুলো আসছে সব উদ্ভিদ থেকে, ঠিক আছে। আর যারা প্রাণী খাচ্ছে মানে যারা নন ভেজ, তারা কিন্তু কি একটা প্রাণীকেই খাচ্ছি আমরা। তাহলে এই যে খাদ্য খাদক সম্পর্ক, অর্থাৎ প্রথম খাবার তৈরি করলো কে? প্রথম খাবার তৈরি করলো উৎপাদক, সবুজ উদ্ভিদ। তাদেরকে খাচ্ছে কে? প্রথম শ্রেণীর খাদক হলো। প্রথম শ্রেণীর খাদক কে কে খাচ্ছে? তোমার দ্বিতীয় শ্রেণীর খাদক। এইভাবে কিন্তু আমাদের শক্তি স্তর চলতে থাকছে। যেমন এক্সাম্পল দিই, একটা ঘাসকে কে খেলো? যে বিভিন্ন তোমার পঙ্গপাল খেলো, ঠিক আছে, বা তোমার যে ফড়িং আছে তারা খেলো। আচ্ছা, সেই ফড়িংদেরকে খেলো, বা যে তোমার পঙ্গপালগুলি খাচ্ছে কে? ব্যাঙ খাচ্ছে, ঠিক আছে। ব্যাঙকে কে খাচ্ছে? ব্যাঙকে খাচ্ছে কে? ব্যাঙকে খাচ্ছে তোমার সাপ। অর্থাৎ এইভাবে কিন্তু আমাদের যে খাদ্য খাদক সম্পর্ক কিন্তু আমাদের বজায় থাকছে, হয়েছে। তাহলে যদি গাছই না থাকতো, উদ্ভিদ না থাকতো, তাহলে কিন্তু সমস্ত শ্রেণীর প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ খাদক সমস্ত কিন্তু কি হতো না, কিন্তু ধ্বংস হয়ে যেত গাছ না থাকলে, হয়েছে। 3 নম্বরে বলছি জলচক্র নিয়ন্ত্রণ। জলচক্র নিয়ন্ত্রণ মানে কি? যখন আমরা জানি যে সূর্যের তাপে কি হয় না, বিভিন্ন জলাশয় থেকে জলটা বাষ্প হিসাবে কোথায় যায় না, আমাদের মেঘ হিসাবে সঞ্চিত হয় আমাদের বায়ুমণ্ডলে, এবং সেখান থেকে ঝরে পড়ে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে যে তোমার যে ঝরে পড়লো জলটা বৃষ্টি হিসাবে, সেটা কি হয় জানো? যদি গাছ না থাকতো, তাহলে সেই গাছ যদি না থাকতো কী হতো? সেই জলটা কিন্তু মাটির নিচে পৌঁছাতে পারতো না। ফলে কি আমরা কি তোমার বিভিন্ন জলাশয়ে জলপান করি না, কারণ সেটা অপরিষ্কার। জলটা যখন বৃষ্টি হলো, ঠিক আছে, বৃষ্টিটা কি হলো, এক জায়গায় জমা হলো, এবং মাটিটা কি করে? ফিল্টারের কাজ করে। তো সে মাটি চুঁয়ে চুঁয়ে জলটা কি যে ভৌমস্তরে সেটা জমা হলো, ঠিক আছে। এবং সেখান থেকে আমরা বিভিন্ন পাম্প বা বিভিন্ন কলের মাধ্যমে সেটা কিন্তু আমরা পান করে থাকি। তো এই যে বৃষ্টির জলটা মাটিতে পৌঁছাতে সাহায্য করছে গাছ যদি না থাকতো, তাহলে যে সারফেস এরিয়া পুরো কঠিন হয়ে যেত, এবং জলটা চুঁয়ে চুঁয়ে ভৌমস্তরে কিন্তু জমা হতেই পারতো না। অর্থাৎ এই যে টোটাল যে জলচক্র নিয়ন্ত্রণ, এটা কিন্তু সাহায্য করছে কে? আমাদের গাছ। 4 নম্বর বলছে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ। পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ যদি বলতে হয়, দেখবে তোমরা গরমকালে বা যে কোনো প্রাণী, সেটা মানুষ হোক বা যে কোনো প্রাণী হোক, যখন প্রচণ্ড গরম পড়ে, তখন কি করি আমরা? যখন প্রচণ্ড আমরা কি না গরম অনুভব করি, তখন কোনো একটা বড় গাছের তলায় আমরা আশ্রয় নিই। আচ্ছা বলো তো, এই যে বড় গাছের তলায় আশ্রয় নিচ্ছি কেন? শুধুমাত্র ছায়ার জন্য কি আমার ঠান্ডা লাগছে? না, মনে রাখবে এখানে একটা ঘটনা ঘটে। গাছ যখন খাবার তৈরি করে, তখন কি করে? গাছ জানে না তার কতটা জল লাগবে, তখন ইচ্ছা মতো যতটা পারবে জল সে কিন্তু তার শেকড়ের সাহায্যে শরীরে শোষণ করে নেয়, তার শরীরে জমা রাখে, দিয়ে খাবার তৈরি করছে। যতটা জল লাগলো, বাদবাকি জল কি করে? তারা পত্ররন্ধ্রের মাধ্যমে, পাতায় অনেক তোমার অসংখ্য ছিদ্র আছে, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে পুরো পরিবেশে ত্যাগ করছে। সেই পত্ররন্ধ্রের মাধ্যমে জলটা, ঠিক আছে, স্প্রে হচ্ছে পরিবেশে। ফলে কিন্তু আমরা যখন গরমকালে তোমার গাছের তলায় আশ্রয় নিই, তখন আমরা কি সেই স্প্রেটা, জলের যে ছিটেটা আমাদের গায়ে লাগছে, ফলে আমরা ঠান্ডা অনুভব করছি, ঠিক আছে। এই কারণে কিন্তু আমাদের পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছ কিন্তু সাহায্য করে। যদি গাছ কেটে দিই সমস্ত, আমাদের পরিবেশ উষ্ণ হয়ে পড়বে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে পরের পয়েন্ট, জীবের আশ্রয় প্রদান। আমরা এখানে তোমার প্রথম পয়েন্টে আলোচনা করলাম যে তোমার প্রত্যেকটা জীব কিন্তু যে সমস্ত জীবগুলো আছে আমাদের পরিবেশে, সমস্ত জীবই কিন্তু গাছের ওপর কিন্তু ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট কিন্তু ডিপেন্ডেন্ট। অর্থাৎ বিভিন্ন গাছে যে কোটর, সেই কোটরে কিন্তু পাখিরা তোমার বসবাস করে। এখন দেখবে যে শকুনের সংখ্যা যে অনেক কিন্তু কমে গেছে। কেন? কারণ শকুন কিন্তু গাছের কোটরে বসবাস করতো, এবং বড় বড় গাছের কোটরে। কিন্তু বর্তমানে বড় বড় গাছগুলো সব কেটে দেওয়ার ফলে কিন্তু শকুনের সংখ্যা কমে যাচ্ছে। এমনই কিন্তু অসংখ্য প্রাণীর তোমার আশ্রয়ের অভাবে কিন্তু তারা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাহলে গাছ কিন্তু কি করে? অনেক জীবেদের আশ্রয় প্রদানে সাহায্য করে, হয়েছে। এরপর হচ্ছে ঝড়ের গতিবেগ কমাতে।
খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে যে ঝড়ের গতিবেগ কমাতে কোন কোন গাছ সাহায্য করে। দেখো সুন্দরী, গরান, হেতাল, ঝাউ, বট প্রভৃতি। মনে রাখবে যে সমস্ত গাছগুলো না ঝোপালো হয় সে সমস্ত গাছগুলোকে যদি বায়ুর যে গতি আছে, বাতাসের যে গতি প্রবাহ, তার সাথে যদি এইভাবে আড়াআড়িভাবে তোমার বসিয়ে দেওয়া হয়, মানে ধরো বাতাস এই দিক থেকে এদিকে বসছে, তুমি গাছগুলো সব এইভাবে আড়াআড়িভাবে বসিয়ে দেবে, তাহলে কী হবে না তোমার বায়ু প্রবাহের একটা বাধা সৃষ্টি হবে, ফলে কিন্তু ঝড়ের গতিবেগটা কমে যাবে। তো এই সমস্ত গাছগুলো আমরা কিন্তু বসাতে পারি। পরের পয়েন্ট কি বলছে, শব্দ দূষণ রোধ করতে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সরকার থেকে একটা নির্দিষ্ট ডেসিবেলের পরে যদি শব্দ আমরা ব্যবহার করি, বলা হয় যে শব্দ দূষণ হচ্ছে কত জানো, সেটা 65 ডেসিবেল, তাই তো। তাহলে 65 ডেসিবেলের বেশি শব্দ হচ্ছে আমাদের শব্দ দূষণ হিসাবে গণ্য করা হয়। তাহলে আমরা বেশ কিছু গাছ ব্যবহার করতে পারি, যেমন বেল গাছ, কদম গাছ, শিরীষ গাছ, গুলমোহর গাছ, নিম গাছ, আম গাছ, এগুলো কিন্তু আমরা ব্যবহার করে শব্দ দূষণটাকে কমাতে পারি। কারণ এই গাছের পাতাগুলো কি করে, শব্দের যে তোমার বেগটাকে সেটা কিন্তু আটকে দেয়, দিয়ে আমাদের পরিবেশের শব্দ দূষণ রোধ করতে সাহায্য করে। এরপর কি বলছে, পরিবেশের দূষণ রোধ করতে। পরিবেশের দূষণ মানে কি হতে পারে, সেটা ধুলো হতে পারে বা কোনো ক্ষতিকারক গ্যাস হতে পারে। সেই সমস্ত ধুলো বা ক্ষতিকারক গ্যাসগুলোকে শোষণ করে সাহায্য করে আমাদের পরিবেশটাকে দূষণমুক্ত করছে, পরিবেশ দূষণ রোধ করছে কোন কোন গাছ, তা শিমুল, অর্জুন, বট, আম, অশ্বত্থ, কদম প্রভৃতি। তাহলে এই যে গাছগুলো তোমরা দেখছো, এই গাছগুলো আমরা দুভাবে ব্যবহার করতে পারি। প্রথম, আমরা গাছগুলো লাগাবো, সেই গাছের যে ফলগুলো হচ্ছে সেই ফলগুলো আমাদের কাজে লাগবে এবং গাছও কিন্তু পরিবেশকেও বাঁচাবে। তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই সমস্ত গাছগুলো বেশি বেশি পরিমাণে পরিবেশে কী করতে হবে, আমাদের বপন করতে হবে। এখান থেকে কোশ্চেনে কিন্তু আসে। লাস্ট পয়েন্ট যেটা বলছে, মৃত্তিকা ক্ষয় রোধ করতে। মৃত্তিকা ক্ষয় রোধ করতে আগের দিনে আমরা ক্লাসে আলোচনা করলাম যে আগে যখন সিমেন্টের প্রচলন হয়নি তখন কী হতো, বড় বড় জলাশয়, জলাশয়ের পাশ দিয়ে কী করা হতো, বিভিন্ন বড় বড় গাছগুলো রোপণ করা হতো। কেন? কারণ গাছের শেকড় মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে, ফলে মৃত্তিকা ক্ষয় কিন্তু গাছ রোধ করে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা মৃত্তিকা ক্ষয় রোধ করতে পারি। তাই এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি এই চ্যাপ্টার সম্পর্কে কোনো তোমাদের প্রশ্ন তোমার যদি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিওটার নিচে কমেন্ট করে আমাকে জানাও, আমরা কিন্তু তোমার কমেন্টে উত্তর দেব। আর আজকের যে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। এই চ্যাপ্টার সম্পর্কে যাবতীয় MCQ বলো, নোটস বলো, তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের যে ওয়েবসাইট LRNR গিয়ে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।